স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে একটা সিভিয়ার ফর্ম রিঅ্যাকশন পর্যন্ত আমরা বলেছিলাম যে অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হতে পারে, হাইপারসেন্সিভ রিঅ্যাকশন হতে পারে। তো এই ধরনের রিঅ্যাকশন সাধারণত রেয়ার। যদি বাই চান্স এরকম কিছু হয় তাহলে সেটা অবশ্যই হায়ার অথরিটিকে ইনফর্ম করতে হবে এবং ওই ভ্যাকসিনেশনটা স্টপ করে দিতে হবে। তো তো এটা সম্বন্ধে অ্যাকচুয়ালি এই ধরনের ভ্যাকসিন যখন তুমি কোনো ভ্যাকসিন কার্যক্রমের সাথে ইনভলভ হবা, তো এই জন্য তোমার উচিত হবে এই সম্বন্ধে বিস্তারিত তথ্য আগে জানা, যে এই ভ্যাকসিনটা কোথায় ট্রায়াল দেওয়া হয়েছে, ফাইনাল ট্রায়াল কোথায় হয়েছে, কি কি অ্যাডভার্স ইফেক্ট এর মধ্যে লেখা আছে বা কি কি হয়েছে, এগুলোর পার্সেন্টেজ কেমন, কোনটা কত পার্সেন্ট হয়েছে, কিরকম হয়েছে। তো এইভাবে এগুলোর সম্বন্ধে একটা বিস্তারিত তথ্য নিয়েই কিন্তু ভ্যাকসিনটা প্র্যাকটিসে যেতে হবে। তো এগুলো জানার বলার অর্থ হলো, বা এগুলো জানার অর্থে হলো যে তুমি যখন কোনো কার্যক্রম ইনভলভ হবা ভ্যাকসিনেশন কার্যক্রমে, অথবা তুমি কোনো ভ্যাকসিন যখন নিতে যাবা, তোমাকে ওটা সম্বন্ধে একটা ভালো নলেজ নিতে হবে যে এই ভ্যাকসিনটার কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে এবং কোনটা কত পার্সেন্ট এরকম চান্স আছে হওয়ার। তো এরপর আসছো যে ইনজেকশন রিঅ্যাকশন, অর্থাৎ ভ্যাকসিনের যে ইনজেকশনটা দেওয়া হলো, এই ইনজেকশনের কারণে কিছু রিঅ্যাকশন হতে পারে। যেমন প্রথমে হচ্ছে ইনজেকশনের ফিয়ার বা ভয় সবার থাকে, অ্যাংজাইটি এটা সবার থাকে। যেমন একটা ছবি এখানে ছিল না, বাচ্চাটা ভয়ে তার চোখ বন্ধ করে রাখছে, তাই ভয়টা সবারই থাকে, শুধু বাচ্চাদের না, বড়দেরও এরা ইনজেকশন দিতে ভয় পায়। তো সেই কারণে অনেক সময় অনেকে ফেইন্ট হয়ে যেতে পারে, তারপর ঘন ঘন শ্বাস নেওয়া শুরু করে দিল। তো এগুলো দেখে আবার যে দিচ্ছে সে ভয় পাইলে চলবে না যে কি হলো, মানে ভ্যাকসিনের জন্য কিছু হলো কিনা। এই জন্য তাকে আগে শিওর হতে হবে যে এই ভ্যাকসিনের জন্য না, এটা পেশেন্টের অ্যাংজাইটির জন্য হচ্ছে। তাহলে তাকে খুব রিল্যাক্স করে নিতে হবে, ভালো একটা অ্যাসুরেন্স তাকে দিতে হবে যে না, এটা কোনো সমস্যা হবে না, এরকম অনেকেই দিয়ে গেছে, তুমি দরকার হলে তুমি নিজে দিচ্ছ এরকম ছবি তুলে রাখলে ওই ছবিগুলো দেখাবা যে হ্যাঁ আমি দিচ্ছি, যে দেখেন কোনো সমস্যা হয় নাই। তো একটা কনফিডেন্স বিল্ড আপ করা। তো এরকম তাকে রিল্যাক্স করে ভালো কাউন্সিলিং করে এই ভ্যাকসিন দিলে সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না। আর যদি ডাক্তার যদি কোনো কথাই না বলে হুট করে ঢোকার সাথে সাথে ইনজেকশন দিয়ে দিল, তো এটা দেখলে তো ভয় পাবেই। তো আসলে এখানে তার একটা মেসেজ দিয়ে রাখি, তুমি ভালো ডাক্তার হইতে হলে তোমাকে কিন্তু রোগীর সাথে কথা বলতে হবে, রোগীকে ভালোভাবে ওয়েলকাম জানাতে হবে, কি করবা তুমি সেটা সুন্দরভাবে টেকনিক্যাল ওয়েতে তাকে কাউন্সিলিং করে সেটা বুঝাই দিতে হবে যে কি প্রসিডিউর তুমি করতে যাচ্ছ। আবার কোনো জিনিস খুব গম্ভীরভাবে সিরিয়াসলি বলতে যে তখন রোগী তো ভয়ে অস্থির হয়ে যাবে, সে চেম্বার থেকে চলে যাবে, বলে যে ঠিক আছে আমি পরে আসি। তো এইগুলো সবকিছুই আসলে সময়ের সাথে সাথে শিখে যাবা। তো কিন্তু এইটুক মেসেজ আমি দিয়ে রাখি, এটা সবসময় মনে রেখো যে তোমাকে কথা বলতে হবে। তাহলে তোমরা হিস্ট্রি নেওয়া শিখবা, হিস্ট্রি নেওয়ার কিন্তু অনেক টেকনিক আছে। অনেকে বেডের সামনে যে দাঁড়ায় থাকে, কি কথা বলবে কিছুই খুঁজে পায় না। তো এই জন্য কি করতে হবে, হিস্ট্রি কিভাবে নেয়, রোগীর সাথে কিভাবে কথা বলতে হয়, একদম অপরিচিত একটা মানুষ তোমার কাছে আসছে হেল্প নেওয়ার জন্য, অথবা তুমি পরীক্ষার জন্য তার হিস্ট্রি নিতে যাচ্ছ, তো সেগুলো বেশি বেশি শুনতে হবে। এই জন্য এখন তো তোমাদের শেখার স্কোপ ওয়াইড, মেডিকেল সায়েন্সে এখন তো শেখার ইচ্ছা থাকলে অনেক কিছু শেখা যায়। ইউটিউবের মধ্যে অসংখ্য ভিডিও আছে এরকম, এবং বিভিন্ন ইনস্টিটিউট আমাদের দেশের বাইরে বিভিন্ন ইনস্টিটিউট কিন্তু তারা এরকম ভিডিও করে করে লার্নিং পারপাসে তারা ইউটিউবে আপলোড দিচ্ছে, সেগুলো ডাউনলোড করে করে দেখলে অনেক শিখতে পারবে। তো যাই হোক, শেখার ইচ্ছা থাকলে অনেক স্কোপ আছে। তা আগে পাস করতে হবে, তারপর আগে পাস করার জিনিসগুলো ঠিক করতে হবে, তারপর এগুলো আস্তে আস্তে অবসর সময়টাকে কাজে লাগালে তুমি এগুলো জানতে পারবা। প্রোগ্রাম এরর তার মানে হচ্ছে যে ভ্যাকসিনটা যদি প্রিপারেশনের কোনো এরর থাকে, অথবা ভ্যাকসিন দেওয়ার সময় কোনো সমস্যা হয়, এরর থাকে, তাহলে অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। তাহলে সেই অ্যাডভার্স ইফেক্ট গুলো কি হতে পারে, যে সেগুলো হতে পারে অ্যাবসেস ফর্মেশন হতে পারে, তারপর ইনজেকশনের কারণে ইনফেকশন হয়ে যেতে পারে। আর কনসিডেন্টাল ইভেন্টস, এইটা যদি অনেকের সময় কি বলবো ব্যাড লাক হলে যা হয় সেটা হচ্ছে যে দেখা গেল যে ভ্যাকসিনটা সে দিতে গেল, সেই ভ্যাকসিনটার
ভ্যাকসিনটা দেওয়ার তো উদ্দেশ্য হচ্ছে যে ডিজিজটা যাতে না হয়। দেখা গেল যে ভ্যাকসিনটা দেওয়ার পরে তার ওই ডিজিজটা দেখা দিল, যেমন কোভিড-19। দেখা গেল যে ভ্যাকসিনটা মানুষ দিচ্ছে কোভিড-19 প্রিভেন্ট করার জন্য, তো ভ্যাকসিন দেওয়ার পরেও তার কোভিড-19 হয়ে গেল। তাহলে এটা কি কারণে হতে পারে? একটা হতে পারে যে ভ্যাকসিনটা দেওয়ার আগেই সে কিন্তু এক্সপোজার হয়ে গেছে, ডিজিজ এজেন্ট তার ভিতরে আছে। এখন ইনকিউবেশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেই তার ডিজিজটা দেখা দিছে, কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা তখনও শুরু হয়নি। তাহলে সে কিভাবে যে এই ভ্যাকসিনটা দিয়েই আমার করোনা হয়ে গেছে, তাই না? তো এরকম ইফেক্টে যদি ঘটনা ঘটে ভ্যাকসিন দেওয়ার পরে, তাহলে সেগুলো এগুলো কনসিডেন্টাল ইভেন্ট। এটা যে ডিজিজ এজেন্টটা তার মধ্যে আগেই ছিল, ভ্যাকসিন দেওয়ার আগেই ছিল, এই জন্য ভ্যাকসিন দেওয়ার পরেই যে ডিজিজ হলো, এটা ভাবার কারণ নাই। ভাবতে হবে যে নিশ্চয়ই এক্সপোজার সে হয়ে গেছে আগে, যার কারণে ভ্যাকসিন দিয়ে তার কোনো লাভ হয়নি। আবার অনেক সময় ভ্যাকসিন ইনকিউবেশন পিরিয়ডকে শর্ট করে দেয়, ফলে দেখা যাচ্ছে যে যে সময়ে ডিজিজটা ডেভেলপ করার কথা ছিল তার আগেই হয়তো ডিজিজটা ডেভেলপ করে গেল। তো এইভাবে আমরা এই রিঅ্যাকশন গুলোর কথা যদি মনে রাখি যে ভ্যাকসিন দেওয়ার পরে এই ঘটনাগুলো ঘটতে পারে, তো তাহলে আমরা আমার পেশেন্টকে বা ক্লায়েন্টকে আমরা ভালোভাবে এগুলো কাউন্সিলিং করে দিতে পারবো, বলতে পারবো যাতে সে ভ্যাকসিনটা নেয় এবং এই ধরনের সাইড ইফেক্ট গুলোকে, যেগুলোকে মাইনর হিসেবে আমরা ধরতেছি, সেগুলো যদি তাকে অ্যালার্ট করে দেই, যেন দেখা দিলেও ভয় নেই, ঠিক হয়ে যাবে। আর সিরিয়াস রিঅ্যাকশন হচ্ছে কিনা সেগুলো আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। কোথাও যদি হয়ে থাকে তাহলে সেই ভ্যাকসিনটা অ্যাভয়েড করতে হবে, সেটা দেওয়া যাবে না। তো এগুলি আছে মানে ইপিআই প্রোগ্রামের আন্ডারে আমরা যে ভ্যাকসিন গুলি দেই, তো সেগুলোর মধ্যে সাধারণত এখনো পর্যন্ত সেরকম সিরিয়াস কোনো সাইড ইফেক্ট দেখা যায়নি, যার কারণে এটা রুটিন প্র্যাকটিস করা হয়। তাহলে আমরা ইপিআই আন্ডারে যে কয়টা ডিজিজ আছে তার এগেইনস্টে যে ভ্যাকসিন প্রোগ্রাম আছে সেটা অবশ্যই আমরা এনশিওর করব, অবশ্যই এনশিওর করব। এবং এটা এনশিওর করতে হলে তাহলে তোমাকে আগে ভালোভাবে নলেজ নিতে হবে। সেই নলেজটা তুমি ভালোভাবে নিলা কিনা, হলো কিনা, সেই জন্য তাহলে তোমাদেরকে পরীক্ষায় আমরা বসতে বলবো। পরীক্ষায় ভালোভাবে পারলে মনে করবো যে না, একটা ভালো আইডিয়া হয়েছে। যখন পরীক্ষায় তুমি পাশ করতে পারবা, তখন নিশ্চয়ই তুমি কনফিডেন্ট পাবা যে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটা ক্লাসে কিছু জিনিস আছে, সেগুলো একটু অ্যাডভান্স কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো আমি বলবো। তো আজকে পর্যন্ত যা বললাম এগুলো পরীক্ষায় পাশের জন্য মাস্ট। আর আরেকটা ক্লাস আমি নিব ইমিউনাইজেশনের উপর, এগুলো কিছু অ্যাডভান্স জিনিস, এগুলো যদি ভালো পারো মোর দেন 75% নাম্বার দিব। তাহলে নেক্সট ক্লাসে একটা ক্লাস নেওয়ার পরেই মোটামুটি তোমাদের টার্মের জন্য যা দরকার সেটা শেষ হয়ে যাবে। আর ডিসইনফেকশন স্টেরিলাইজেশন এটা মানে কাউন্সিল পড়াই দিচ্ছে তোমাদের, না পড়াইছে না? ডিসইনফেকশন পড়ানো হচ্ছে না? হ্যাঁ, ডিসইনফেকশন স্টেরিলাইজেশন পড়ানো হচ্ছে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এটা ইমিউনেশনের পরে মোটামুটি টার্ম 1 এর সিলেবাস শেষ হয়ে যাবে। এরপরে যদি সময় থাকে আমি টার্ম 2 শুরু করব, আর না হলে আমরা এই টার্ম 1 এর পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমরা কথাবার্তা শুরু করব। টার্ম 1 এর পরীক্ষার প্রিপারেশন সম্পর্কিত কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের টার্ম 1 এর ডেটটা আমি শীঘ্রই দিয়ে দিব। এই আশা করি অক্টোবরের 10 তারিখের মধ্যে রুটিনটা ফাইনাল করে দিব। তোমাদের পরীক্ষা হবে মোস্ট লাইকলি নভেম্বরের 3 তারিখ থেকে। নভেম্বরের 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, 16-17 তারিখের মধ্যে ভাইবা সহ পরীক্ষা শেষ হয়ে যাবে। আর অক্টোবরে তোমরা শেষের দিকে তোমাদের টার্ম পরীক্ষার আগে তোমরা একটা 7 দিনের একটা লিভ পাবা পরীক্ষা প্রিপারেশনের জন্য। তো যাক, এগুলো আমি তোমাদের ফেজ 2 পক্ষ থেকে কিছু অ্যাডভান্স মেসেজ দিলাম। তো এটা নোটিশ আকারে অবশ্যই তোমরা দেখতে পাবা। তো এই ছিল আজকে তাহলে ক্লাসের। যারা ক্লাস করতে পারেনি আজকে তাদের জন্য আমি কি বলবো, এটা একটু টেকনিক্যাল জিনিস, আসলে এইগুলো তো কখন কোনটা দেখা দেয় গেস করা মুশকিল। তো আমি এই মেসেজটা আজকে কলেজে দিব। আর যারা ক্লাস করতে পারে না ওদেরকে বলবো যেন ইউটিউব থেকে ক্লাসটা এই রেকর্ডটা ডাউনলোড করে নেয়। আর আমি তোমাদের এই লিঙ্কটা ইয়েতে গ্রুপে দিয়ে দিব। তোমাদের এখানে আমার কাছে তো সবার ইয়ে নাই,
তো খাদেমের ইয়েটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়ে করা আছে, তারপর খারেলেরটা আছে, আমি ওদের ইয়েতে আমি দিয়ে দিব। তো তোমরা সবার সাথে একটু শেয়ার করে নিও। ওকে, খোদা হাফেজ, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।